শুরু করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর তারিখে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে, এবং 1945 খ্রিস্টাব্দে 9 মে তারিখে এবং আগস্ট মাসে জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। তাহলে আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা ভালো করে মনে রাখতে হবে। সময়কাল কি? 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল, আর 3রা সেপ্টেম্বর তার প্রত্যুত্তরে পোল্যান্ডের সমর্থনে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আর শেষ হয়েছিল 1945-এর মে মাসে জার্মানির আত্মসমর্পণের মধ্যে দিয়ে এবং আগস্ট মাসে জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটো পক্ষ ছিল। এই দুটো পক্ষ কী কী এটা পরিষ্কারভাবে আমাদের জানতে হবে। দুটো পক্ষের মধ্যে একটা হচ্ছে অক্ষশক্তি, আর হচ্ছে মিত্রশক্তি বা অ্যালায়েড পাওয়ার। অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার, মিত্রশক্তি বা অ্যালায়েড পাওয়ার। এখন এই অক্ষশক্তি কারা? অক্ষশক্তি হচ্ছে জার্মানি, ইটালি এবং জাপান। রোম, বার্লিন, টোকিও, এই তিনটে দেশের রাজধানীর নাম অনুসারে, অর্থাৎ ইটালির রাজধানী রোম, জার্মানির রাজধানী বার্লিন এবং জাপানের রাজধানী টোকিও, এই তিনটে দেশের রাজধানীর নামে রোম, বার্লিন, টোকিও অক্ষ। আর এর সঙ্গে রোমানিয়া যুক্ত হয়েছিল, চেকোস্লোভাকিয়া যুক্ত হয়েছিল পরবর্তীকালে, কিন্তু মূল তিনটে শক্তি ছিল রোম, বার্লিন, টোকিও, অর্থাৎ জার্মানি, ইটালি, ফ্রান্স। জার্মানি, ইটালি এবং জাপান। আর মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স, পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই হচ্ছে দুদিকে দুটো পাওয়ার। যারা বুঝতে পারছো না তাদের জন্য আরেকবার বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর তারিখে জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল, এবং 3রা সেপ্টেম্বর তারিখে পোল্যান্ডের সমর্থনে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করেছিল জার্মানির বিরুদ্ধে। এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল 1945 খ্রিস্টাব্দে 9 মে তারিখে, যখন হিটলারের বাহিনী, জার্মান বাহিনী, তার আগে হিটলার আত্মহত্যা করেছিলেন, তখন 9 মে তারিখে জার্মান বাহিনী জার্মানির রাজধানী বার্লিনে মিত্রপক্ষের বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটো পক্ষ, একটা হচ্ছে অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার। অ্যাক্সিস পাওয়ার কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছিল? অ্যাক্সিস পাওয়ার গঠিত হয়েছিল জার্মানি, ইটালি এবং জাপান। রোম, বার্লিন, টোকিও, অর্থাৎ ইটালি, জার্মানি, জাপান, তিনটে দেশের রাজধানী। ইটালির রাজধানী রোম, জার্মানির রাজধানী বার্লিন, জাপানের রাজধানী টোকিও, অর্থাৎ রোম, বার্লিন, টোকিও অক্ষ। এটা হচ্ছে অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার। আর এর বিপরীতে যে মিত্রশক্তি বা অ্যালায়েড পাওয়ার তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ
প্রথম দিকে জার্মান বাহিনী দ্রুত সাফল্য অর্জন করেছিল। যুদ্ধের প্রত্যক্ষ কারণ যেটা ছিল যে হিটলার তথা জার্মানি পোল্যান্ডের মধ্যে দিয়ে ডানজিগ বন্দরে যাওয়ার রাস্তা চেয়েছিলেন, যাকে বলা হচ্ছে পোলিশ করিডোর। যুদ্ধের প্রত্যক্ষ কারণ জার্মানি অর্থাৎ হিটলার চেয়েছিলেন পোল্যান্ডের মধ্যে দিয়ে ডানজিগ বন্দরে যাওয়ার রাস্তা, এটাকে বলা হয়েছিল পোলিশ করিডোর। পোলিশ করিডোরের দাবিতে হিটলার বা জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল 1939 খ্রিস্টাব্দের 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর তারিখে। তারপরে দ্রুত বেগে পোল্যান্ড দখল করে নেওয়া এবং যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সুইডেনের কাছ থেকে কয়লা লোহা পাওয়া সুবিধার্থে দ্রুত বেগে ব্লিটজিগ নীতি অনুসারে দ্রুত বেগে নরওয়ে ডেনমার্কের পতন ঘটানো এবং তারপরে বেলজিয়াম লুক্সেমবার্গ এবং শেষে ফ্রান্সেরও পতন ঘটানো, এটা হচ্ছে জার্মানির সাফল্যের মধ্যে পড়ে। জার্মানির পাশাপাশি ইটালিও তাদের সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল। ইটালি মূলত উত্তর আফ্রিকাতে তাদের নীতি পরিচালনা করেছিল, কিন্তু উত্তর আফ্রিকাতে ইটালির একার পক্ষে সাফল্য লাভ করা সম্ভব না হলে সেখানে দক্ষ জার্মান সেনাপতি রোমেলকে পাঠানো হয়েছিল। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। অন্যদিকে সুদূর প্রাচ্য, যাকে ফার ইস্ট বলা হয়, জাপানের অবস্থান তোমরা জানো যে জাপান হচ্ছে একেবারে পূর্ব দিকে, ওয়ার্ল্ড ম্যাপে দেখবে এশিয়ারও পূর্ব দিকে, এবং এটাকে ইউরোপের পরিপ্রেক্ষিতে বলা হয় সুদূর প্রাচ্য বা ফার ইস্ট জাপান, এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। সেখানে জাপান যে সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করেছিল, যে বিস্তার নীতি শুরু করেছিল, তার ফলে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত, সেখানে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেছিল। তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল। অন্যদিকে প্রথম দিকে হিটলারের জার্মানি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে 10 বছরের অনাক্রমণ চুক্তি করলেও তারা সেই চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করে 1941-এর জুন মাসে, এবং এর একটা নাম দিয়েছিল তারা অপারেশন বারবারোসা। আশা করি এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এই পর্যন্ত এটা বোঝালাম, এবং দ্বিতীয়বার বোঝালাম তোমাদের সুবিধার্থে। পরবর্তীকালে যারা যোগদান করেছিলে তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তারা আশা করি বুঝতে পেরেছ। তোমরা কতগুলো বিষয় ভালো করে মনে রাখবে। প্রথম বিশ্বযুদ্ধের শুরু হওয়ার তারিখ, শুরু হওয়ার কারণগুলো, প্রত্যক্ষ কারণ, এবং যে পলিসিগুলো নাম, যেমন ব্লিটজিগ, অপারেশন বারবারোসা, অপারেশন টাইফুন, এগুলো কি? এগুলো ছোট প্রশ্ন আসতে পারে। অপারেশন বারবারোসা কি, অপারেশন টাইফুন কি, এগুলো আসতে পারে। ব্লিটজিগ নীতি কি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা মনে রাখবে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো মনে রাখবে। কারণগুলো আমি বলে দিই, বইতে পড়ে নেবে।
এবং কারণগুলো একটু মাথায় রাখার, 1, 2, 3 করে মাথায় রাখার চেষ্টা করবে। 1 নম্বর হচ্ছে ভার্সাই সন্ধির ত্রুটি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ভার্সাই সন্ধি হয়েছিল সেই ভার্সাই সন্ধির ত্রুটি। দ্বিতীয় কারণ হচ্ছে জার্মানির উগ্র জাতীয়তাবাদ এবং জার্মানির আগ্রাসী নীতি। কারণ তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইটালিতে এবং জার্মানিতে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের উত্থান ঘটেছিল, যেটা ছিল গণতন্ত্র বিরোধী প্রতিক্রিয়াশীল নীতি। এই দুটো নীতি অনুসারে এই দুটো রাষ্ট্রের হিটলার এবং মুসোলিনির উত্থান ঘটেছিল এবং তাদের আগ্রাসী মনোভাবের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্টি হয়। আদর্শগত সংঘাত একটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাদের মধ্যে হয়েছিল সেই দেশগুলো, একদিকে ছিল ইটালি, জার্মানি এবং জাপানের মতো আগ্রাসী দেশ, উগ্র জাতীয়তাবাদী দেশ, যারা নিজেদের জাতীয়তাবাদের স্বার্থে তারা বিস্তার নীতি গ্রহণ করতে চেয়েছিল। তার বিপরীতে ছিল গণতান্ত্রিক জাতীয়তাবাদী দেশগুলো, তাদের অন্যতম হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স। আরেকটি দেশ যোগদান করেছিল, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন আবার ছিল সমাজতান্ত্রিক দেশ, সাম্যবাদী দেশ। এই তিনটে বিষয় মনে রাখবে। আর আদর্শগত সংঘাত এটা। আর কারণের মধ্যে রয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্সের জার্মানির প্রতি তোষণ নীতি, অর্থাৎ জার্মানিকে সন্তুষ্ট করার নীতি, এটাকে বলা হয় তোষণ নীতি, অ্যাপিসমেন্ট পলিসি। যে কারণে ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির সঙ্গে মিউনিক চুক্তি স্বাক্ষর করেছিল 1938 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে তোষণ নীতির অন্যতম উদাহরণ, যাতে করে হিটলারের মনে হয়েছিল যে হিটলার যদি বিস্তার নীতি গ্রহণ করে তবে ব্রিটেন এবং ফ্রান্সের কিছু বলার নেই। আর ব্রিটেন এবং ফ্রান্স চেয়েছিল জার্মানিকে দিয়ে সাম্যবাদী রাশিয়াকে আটকাতে, যাতে সাম্যবাদী রাশিয়ার প্রভাব পশ্চিম ইউরোপের দেশগুলোতে না পড়ে। আর দুটো অন্যতম কারণ ছিল, একটা ছিল 1929-30 বন্যা, একটা ছিল 1929-30 বন্যা, আর প্রথম বিশ্বযুদ্ধের পরে যে লিগ অফ নেশনস বা জাতিসংঘ তৈরি করেছিল তাদের বিশ্ব শান্তি রক্ষা করতে ব্যর্থতা। এই কারণগুলো মনে রাখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির মধ্যে দিয়ে, এবং তার ঠিক 21 বছরের মাথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। কেন শুরু হলো তার কিছু কারণ আছে, সেই কারণগুলো তোমাদের 1, 2, 3 করে মোটামুটি পড়তে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবার কতগুলো কারণ আছে, সেই কারণগুলো তোমাদেরকে আমি একটা একটা করে বলবো, খুব ধীরে ধীরে বলবো। তোমরা প্রয়োজনে লিখেও নিতে পারবে, আবার ভালো করে শুনে মনেও রাখতে পারবে। 1 নম্বর কারণ হচ্ছে ভার্সাই সন্ধির ত্রুটি। 1 নম্বর কারণ হচ্ছে ভার্সাই সন্ধির ত্রুটি। 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ভার্সাই নগরীতে, ফ্রান্সের ভার্সাই নগরীতে যে সম্মেলন বসেছিল, সেখানে জার্মানির ওপরে এই ভার্সাই সন্ধি চাপিয়ে দেওয়া হয়েছিল এবং জার্মানির ওপরে অনেক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া জার্মানিকে নানাভাবে অপমানিত করা হয়েছিল, যে কারণে পরবর্তীকালে জার্মানি মিত্রপক্ষের ওপরে অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং সুযোগ পেলে জার্মানি প্রতিশোধ দেওয়ার জন্য খুঁজতে আরম্ভ করে। সুতরাং ভার্সাই সন্ধির ত্রুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় কারণ।
2 নম্বর কারণ, জার্মানির উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ কি? প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে নাৎসি দল ক্ষমতায় আসে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে। কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে যে জাতীয়তাবাদী সরকার গঠিত হওয়ার কথা ছিল তা ছিল অত্যন্ত দুর্বল। সেই জাতীয়তাবাদী সরকারের পতন ঘটিয়ে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে, জার্মানির পক্ষে প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে হিটলার ক্ষমতায় আসেন এবং উগ্র জাতীয়তাবাদ প্রচার করেন। উগ্র জাতীয়তাবাদ প্রচার করেন। সেই উগ্র জাতীয়তাবাদ হচ্ছে নাৎসিবাদ, যা জার্মানিকে অনিবার্য একটি যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। 3 নম্বর কারণ হচ্ছে এই আদর্শগত বিভেদ। অর্থাৎ দুদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দুটো শক্তি ছিল, একটা অক্ষ শক্তি, আরেকটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তির অর্থাৎ জার্মানি এবং ইটালি, জার্মানিতে নাৎসিবাদ এবং ইটালিতে ফ্যাসিবাদ, দুটোই ছিল গণতন্ত্র বিরোধী প্রতিক্রিয়াশীল মতবাদ। এই দুটো মতবাদে রাষ্ট্রের গুরুত্ব বেশি, ব্যক্তির গণতান্ত্রিক অধিকার কম দেওয়া হতো। সেই কারণে অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স এই ধরনের দেশগুলোতে ছিল গণতান্ত্রিক পরিবেশ, সেখানে রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তির অধিকার বেশি। এই আদর্শগত বিভেদ ছিল। সুতরাং এই আদর্শগত বিভেদের ভিত্তিতে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল, যে প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে গিয়েছিল। কারণটা হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি, অ্যাপিসমেন্ট পলিসি বলা হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের জার্মানির প্রতি তোষণ নীতি। তোষণ নীতি কি? ইংল্যান্ড ও ফ্রান্স সেই সময় তোমরা জানো যে 1917 সালে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল। রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হওয়াতে সেখানে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল লেনিনের নেতৃত্বে। সেই সময় পশ্চিম ইউরোপীয় দেশগুলো তারা মনে করেছিল যে এই সমাজতান্ত্রিক রাশিয়া হচ্ছে পশ্চিম ইউরোপের ধনতান্ত্রিক দেশগুলোর পক্ষে বিপদ। পশ্চিম ইউরোপীয় এই দেশগুলোতে অনেক আগেই শিল্প বিপ্লব হয়েছিল এবং শিল্প বিপ্লবের কারণে এখানে পুঁজিবাদ বা ধনতন্ত্রবাদ প্রতিষ্ঠিত ছিল। গণতন্ত্রের পাশাপাশি এখানে পুঁজিবাদ বা ধনতন্ত্রবাদ প্রতিষ্ঠিত ছিল। সুতরাং এই দেশগুলো কখনোই চায়নি যে রাশিয়ার মতো বা সোভিয়েত ইউনিয়নের মতো একটি সমাজতান্ত্রিক দেশের অস্তিত্ব থাকুক এবং তাদের প্রভাব প্রতিপত্তি ইউরোপে বাড়ুক। সেই জন্যে তারা সবসময় চেয়েছিল সোভিয়েত ইউনিয়নকে তারা দুর্বল করে দিতে এবং তাদের প্রভাবপত্তি যাতে ইউরোপে না পড়ে। এই কারণে ব্রিটেন এবং ফ্রান্স ভেবেছিল যে হিটলারের জার্মানি রাশিয়াকে পর্যুদস্ত করতে পারবে এবং তা করতে পারলে ব্রিটেন এবং ফ্রান্সের লাভ, যে সমাজতন্ত্র প্রভাব ইউরোপের বাকি দেশগুলোতে পড়বে না। এই ধারণার বশবর্তী হয়ে ব্রিটেন তৎকালীন প্রধানমন্ত্রী চেম্বারলেন এবং ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের তারা হিটলারের প্রতি বা জার্মানির প্রতি তোষণ নীতি নিয়েছিলেন এবং তাদের এই তোষণ নীতির ফল ছিল 1938 খ্রিস্টাব্দে জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের মিউনিক চুক্তি। এটা হচ্ছে তোষণ নীতির চূড়ান্ত পরিণাম। এই তোষণ নীতির কারণে
হিটলার প্রশ্রয় পেয়ে আরও বেশি আগ্রাসী ভূমিকা গ্রহণ করেছিল, যেটা মিত্রপক্ষের পক্ষে মোটেও ভালো হয়নি। জার্মানির এই মনোভাবের সঙ্গে যুক্ত হয়েছিল ইতালি ও জাপানের আগ্রাসী নীতি। 1929-30 অর্থনৈতিক মন্দা এবং জাতিসংঘের ব্যর্থতা। 3টে পয়েন্ট বললাম। একটা হচ্ছে ইতালি ও জাপানের আগ্রাসী নীতি, জার্মানির পাশাপাশি ইউরোপে ইতালিও আগ্রাসী নীতি গ্রহণ করেছিল মুসোলিনির নেতৃত্বে। মুসোলিনি হলেন ফ্যাসিবাদী নেতা এবং ইটালিতে তিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিলেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে 1929-30 সমগ্র ইউরোপে একটা তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। অর্থনৈতিক মন্দা মানে যখন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের পরিমাণ কমে যায়, এরকম একটা বিষয়কে বলা হয় অর্থনৈতিক মন্দা। অর্থাৎ বেকার সমস্যা বাড়ে, সেই সময়টাকে বলা হয় অর্থনৈতিক মন্দা। আর প্রথম বিশ্বযুদ্ধের পরে তোমরা জানো যে লিগ অফ নেশনস বা জাতিসংঘ তৈরি হয়েছিল। লিগ অফ নেশনস বা জাতিসংঘ তৈরি হয়েছিল বিশ্ব শান্তি রক্ষা করবার জন্যে, এবং প্রথম বিশ্বযুদ্ধের মতো আরেকটি যুদ্ধ যাতে না হয় সেই কারণে এই লিগ অফ নেশনস তৈরি হয়েছিল। কিন্তু লিগ অফ নেশনসের দুর্বলতার কারণে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রতিরোধ করতে পারেনি। এখন আমরা বলছি সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে মূলত অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা। এই সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতার কারণে পৃথিবী দুটো একটা অক্ষে বিভক্ত হয়ে গিয়েছিল, দুটো মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল। এবং জার্মানির আগ্রাসী নীতির কারণে জার্মানি যে সাম্রাজ্য বিস্তারের নীতি দিয়েছিল, সেই কারণে জার্মানি সেই সময় তার পার্শ্ববর্তী পোল্যান্ড আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। পোল্যান্ডের কাছে সে করিডোর দাবি করেছিল, ডানজিক বন্দরে যাওয়ার জন্যে সে করিডোর দাবি করেছিল। এই পুলিশ করিডোরের দাবিতে জার্মানি 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর তারিখে পোল্যান্ড আক্রমণ করে, এবং 3রা সেপ্টেম্বর তারিখে পোল্যান্ডের সমর্থনে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটাকে প্রত্যক্ষ কারণ বলা হয়। আরেকটি কারণ আছে যেটাকে অনেক ঐতিহাসিক বলেন, সেটা প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। জাপান যখন দূরপ্রাচ্যে অর্থাৎ প্রশান্ত মহাসাগরে অবস্থিত যে হাওয়াই দ্বীপপুঞ্জ, সেই হাওয়াই দ্বীপপুঞ্জে জাপান যখন পার্ল হারবার আক্রমণ করেছিল, সেই অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনার প্রত্যক্ষ কারণ বলে মনে করেন অনেক ঐতিহাসিক। ঠিক আছে, তোমরা মনে হচ্ছে বুঝতে পেরেছ, তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমি আবার পড়ানো চালিয়ে যাচ্ছি। আমরা এবারে দেখব যে জার্মানি কিভাবে যুদ্ধের ভেতরে চলে এসেছিল, সেটা আমরা দেখব। জার্মানি যেহেতু চেয়েছিল সমগ্র ইউরোপে একটা তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল জার্মানি, এবং সেই কারণে জার্মানির এই আগ্রাসী নীতির কারণে সে যুদ্ধ শুরু করেছিল। এবং জার্মানির যুদ্ধের যে পদ্ধতি ছিল
সেই জার্মানির যুদ্ধের সেই পদ্ধতি জার্মানির সেই যুদ্ধের সেই পদ্ধতি ব্লেড জিগ বা ঝটিকা আক্রমণ বলা হয়। অর্থাৎ ঝটিকা আক্রমণ চালিয়ে জার্মানি ইউরোপের বেশ কিছু এলাকা দখল করে নিতে চেয়েছিল। যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজন হয় অস্ত্রের। এই অস্ত্রের জন্য জার্মানিকে সুইডেন থেকে আমদানি করতে হয়েছিল লোহা এবং কয়লা। সুইডেন থেকে লোহা এবং কয়লা যাতে সে নিরবিচ্ছিন্নভাবে আনতে পারে, সেই কারণে সুইডেনের যে পার্শ্ববর্তী দেশ ডেনমার্ক এবং নরওয়ের উপরে আগ্রাসী নীতি গ্রহণ করেছিল এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে জার্মানি ডেনমার্ককে আত্মসমর্পণে বাধ্য করেছিল। নরওয়ের সঙ্গে কিছুদিন যুদ্ধ চালিয়েছিল, যদিও নরওয়ের 2 মাসের মধ্যেই আত্মসমর্পণ করে। ব্রিটেন নরওয়ের পক্ষ অবলম্বন করলেও শেষ পর্যন্ত নরওয়ে হিটলারের কাছে আত্মসমর্পণ করে এবং এরপরে দ্রুত বেগে হিটলার বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স এই সমস্ত দেশের উপরে আক্রমণ চালায় এবং ফ্রান্সের পরাস্ত হলে জার্মানির তাদের মান সম্মান বেড়ে যায়, কারণ ফ্রান্সের মতো দেশ যখন জার্মানির কাছে আত্মসমর্পণ করে তখন তারা ব্রিটেন আক্রমণের পরিকল্পনা করে। অন্যদিকে জার্মানি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তারা করেছিল 10 বছরের অনাক্রমণ চুক্তি। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি পরস্পরকে আক্রমণ করবে না, কিন্তু হিটলার সোভিয়েত ইউনিয়নকেও আক্রমণের তালিকা থেকে বাদ দেননি, তিনি সোভিয়েত ইউনিয়নও আক্রমণ করার পরিকল্পনা করে রেখেছিলেন। এর আগে জার্মান বাহিনী উত্তর আফ্রিকায় ইটালির সমর্থনে যুদ্ধে অবতীর্ণ হয়, কিন্তু 1943 খ্রিস্টাব্দ থেকে যুদ্ধের গতি পরিবর্তিত হয়ে যায় এবং 1943 খ্রিস্টাব্দ থেকে জার্মান বাহিনী পর্যুদস্ত হতে আরম্ভ করে। প্রথম তারা উত্তর আফ্রিকাতে ব্রিটিশ সেনাপতি মন্টগোমারির হাতে পরাস্ত হয়। সেই সময় জার্মান সেনাপতি রোমেল, যদি কেউ একটু দ্রুত বেগে অগ্রগতি হয়। ঠিক আছে, যারা বুঝতে পারছে না তাদের জন্য আবার একটু ধীরে ধীরে আসতে বলবো। আচ্ছা, আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবে। ক্লাস আজকের মতো শেষ।